প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান করোনা এবং করণীয়তে বরাবরের মতোই পুরো অনুষ্ঠান জুড়ে দর্শক আমি থাকবো ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আমরা করোনা এবং করণীয় অনুষ্ঠানে যেমনটি আলোচনা করি আপনাদের সাথে নিয়ে এবং আপনাদের প্রশ্ন নিয়ে সবকিছু বিষয় নিয়ে আমাদের কিন্তু আলোচনা হয়। এবং দর্শক, এই মুহূর্তে আমাদের করোনার বর্তমান পরিস্থিতি কি, সারা বিশ্বচিত্র এবং বাংলাদেশে যে নীরব সংক্রমণ চলছে, আমাদের সাধারণ মানুষের মধ্যে মনে আছে যে করোনা হয়তো চলে গেছে, কিন্তু বিশেষজ্ঞরা কি বলছে দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের সেই বিষয়গুলো জানা প্রয়োজন। এবং একই সাথে আমাদের এই সময়কার লিভার পরিপাকতন্ত্রের যে সমস্যাগুলো, জটিলতাগুলো হচ্ছে সেই বিষয়গুলো, এবং কোভিড-19 আক্রান্ত, এই রোগটিতে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু অনেক। সুতরাং এই রোগীদের পরবর্তীতে কি সমস্যা হচ্ছে, তাদের পুনর্বাসন কিভাবে প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আলোচনায় দেশের স্বনামখ্যাত দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন। একজন যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, আরও একজন বাংলাদেশি চিকিৎসক ফ্লোরিডা যুক্তরাষ্ট্রে। আমরা যাদেরকে বলি মত মোড়ল, সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করেন এমন একটি রাষ্ট্র, সে রাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসক এখন সেখানে নেতৃত্ব দিচ্ছেন। আমরা চলুন দর্শক তাদের সাথে পরিচয় হয়ে নেই, তারপরেই আমাদের মূল আলোচনায় যাব। আজকে আছেন আমাদের সাথে এটিএন বাংলার স্টুডিওতে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন রিপন, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলা স্টুডিওতে। জি, আপনাকেও ধন্যবাদ, এবং সেই সাথে সাথে আজকে যারা দর্শক দেখছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সুদূর যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ, ফ্যাকাল্টি, কলেজ অফ মেডিসিন, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা। যুক্তরাষ্ট্র থেকে ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং অনেক রাত আমরা জানি আপনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শাহেদ ইমরান, করোনা এবং করণীয় থেকে। আপনি কেমন আছেন ডাক্তার আতিকুজ্জামান? ভালো আছি, অনেক ধন্যবাদ ডাক্তার শাহেদ ইমরান। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং এটিএন বাংলার দর্শকদেরও ধন্যবাদ জানাই। জি ধন্যবাদ। আপনার সাথে আজকে অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আমরা জানি যে এই মুহূর্তে দর্শক মণ্ডলী আমাদের সাথে আমাদের বাংলাদেশি চিকিৎসকরা সারা বিশ্ব জুড়ে এই করোনা যুদ্ধে, এই ক্ষুদ্র জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করছেন, আক্রান্ত হচ্ছেন, জীবনের বিনিময়ে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমাদের সেই সকল সেনাপতিরা, তাদের জন্য আমাদের অবশ্যই আমরা গৌরবান্বিত বোধ করি, এবং সারা পৃথিবীতে এই বাংলাদেশি চিকিৎসকদের জন্য আমাদের সকল সাধারণ মানুষের দোয়া রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুরু করব। আমাদের সাথে যুক্ত হবার জন্য আমাদের এটিএন বাংলার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। আর আমাদের আজকে যে সর্বশেষ এটিএন বাংলার যে প্রতিবেদনটি, সেই প্রতিবেদনটি দেখে আসি। চলুন দর্শক, প্রতিবেদন দেখেই আমরা মূল আলোচনায় যাব। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরো 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,646 জনে। সবশেষ 24 ঘন্টায় 1,573টি নমুনা পরীক্ষায় নতুন করে 1,209 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 10.45%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3,87,295 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,560 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,02,298 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 78.5%। মৃতদের মধ্যে 18 জন পুরুষ ও 5 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 14 জন, চট্টগ্রামে 4 জন, খুলনায় 1 এবং রংপুর ও বরিশাল বিভাগে 2 জন করে মারা গেছেন। দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি বলে দিচ্ছে যে বাংলাদেশে এবং সারা বিশ্বে আসলে করোনার পরিস্থিতি, সুতরাং সচেতনতার কোনো বিকল্প নেই। দর্শক, আমরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশি চিকিৎসক ডাক্তার বি.এম. আতিকুজ্জামান আছেন, পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞ। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, এবং একই সাথে আমাদের ফিজিক্যাল মেডিসিন এবং আমাদের আসলে পরবর্তী কোভিড পরবর্তী যেই পুনর্বাসনের যে জন্য যে চিকিৎসাগুলো দরকার, যে পরামর্শগুলো দরকার, দর্শক এগুলো নিয়ে আলোচনা করবো। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন, আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি। ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, আমি শুরুতেই একটু যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আসি, কেননা আপনি ফ্লোরিডা থেকে আছেন, সেখানে চিকিৎসা দিচ্ছেন সেখানকার যুক্তরাষ্ট্রের মানুষজনকে, এবং একই সাথে আমাদের বাংলাদেশের সাথেও আপনি বিভিন্নভাবে তথ্য দিয়ে যুক্ত আছেন, এবং সে কারণে এত রাতে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, আপনাদের ওখানে আমরা জানি যে এই মুহূর্তে দ্বিতীয় ঢেউ অর্থাৎ সেকেন্ড ওয়েভ নিয়ে কিন্তু খুব কথা হচ্ছে সারা বিশ্বে। অনেক দেশে প্রথম ঢেউটি নিয়ন্ত্রণে এনে কিন্তু পরবর্তীতে আবার হিমশিম খাচ্ছেন, দ্বিতীয় ঢেউটি আসছে। আপনাদের ওখানে কি অবস্থা ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, একটু আপনার কাছ থেকে শুনে আসতে চাই।
অনেক ধন্যবাদ। সারা পৃথিবীর মতো আমেরিকাতে আসলে আপনি বলতে পারেন যে ভাইরাসের পুনর্জাগরণ বা পুনরুত্থান হয়েছে। অনেকে বলছে যে এটি সেকেন্ড ওয়েভ, আবার অনেকে বলছে যে ফার্স্ট ওয়েভের তৃতীয় ধাপ। কারণ আমেরিকাতে আসলে প্রথম যে ওয়েভটা বা প্রথম ধাক্কায় যে করোনা ভাইরাস এসছে, সেটি কিন্তু আসলে শেষ হবার সুযোগ পায়নি। আপনি যদি আমেরিকার যে গ্রাফটা দেখেন, সেই গ্রাফটা অনেকটা স্টেপ ল্যাডার প্যাটার্নের মতো বলি, জি, জি। অনেকটা সিঁড়িতে ওঠার মতন। উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে। তো এই জন্য অনেকে মজা করে বলছে যে এটি প্রথম ধাপের তৃতীয় সিঁড়ির ধাপ বলতে পারেন, অথবা বলতে পারেন যে পুনরুত্থান। আসলে আমেরিকার এই মুহূর্তে 13টা অঙ্গরাজ্যে অবস্থা খুব ভয়াবহ। এখানে ভাইরাসের প্রকোপ বেড়েছে, এখানে হসপিটালগুলো ভরে গেছে, এবং এখানে আইসিইউ রোগীর সংখ্যা বাড়ছে। খুব মজার ব্যাপার হলো যে আক্রান্তদের মধ্যে তরুণ কিংবা যুবক এদের সংখ্যা বেশি, বয়োবৃদ্ধদের সংখ্যা কম। জি, জি। আরেকটা জিনিস যে মানুষ যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু সে আগের মতন ওভাবে মারা যাচ্ছে না, কারণ ইতিমধ্যে সারা পৃথিবীর অনেক ডাক্তারদের মতো এখানেও ডাক্তাররা আমরা করোনা ভাইরাসের ট্রিটমেন্ট সম্পর্কে অনেক দূর এগিয়েছি। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি নিজেও আক্রান্ত হয়েছিলেন, এবং আপনারা দেখেছেন যে এখন সে সারা আমেরিকা চষে বেড়াচ্ছে নির্বাচনের জন্য। কিন্তু ডাক্তার বিএম আতিকুজ্জামান, আপনি যে যে বললেন ডোনাল্ড জন ট্রাম্প, আপনি যার কথা বললেন, উনি কিন্তু শুরু থেকেই তার বিজ্ঞানের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা ছিল, একটা দ্বান্দ্বিক অবস্থা ছিল, কিন্তু উনি পরবর্তীতে আক্রান্ত হবার পরে আসলে বিজ্ঞানের চিকিৎসায় নিয়েছেন। আসলে আমরা এই সময়টিতে করোনার যেই মহামারী চলছে, বৈশ্বিক মহামারী, সেখানে ইনফোডেমিক বলে একটি শব্দ আমরা ব্যবহার করি, তথ্যের মহামারী। তো এই যে উনি ওনার এরকম অনেক ব্রিফিংয়ে বলেছেন যে উনি মাস্ক পরবেন না, উনি অনেক এই চিকিৎসা নিয়েও অনেক আপত্তিকর বিষয় বলেছেন, বিজ্ঞানের বাইরে কথা বলেছেন, কিন্তু উনি চিকিৎসাও নিয়েছেন আসলে আমাদের বিজ্ঞানের চিকিৎসা, স্বাস্থ্য বিজ্ঞানের চিকিৎসা। সুতরাং আসলে আপনি কি মনে করেন যে এই মুহূর্তে আসলে আমাদের চিকিৎসায় কি যেগুলো বর্তমান উপসর্গ নির্ভর যে চিকিৎসাগুলো রয়েছে, সেই চিকিৎসাগুলো কি দিয়েই কি উনি সুস্থ হচ্ছেন, বা সাধারণ আপনাদের যুক্তরাষ্ট্রের মানুষজনকে আপনারা কিভাবে চিকিৎসা দিচ্ছেন সে বিষয়েও একটু আমাদেরকে একটু জানাবেন। আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন, তথ্য মহামারী, এবং যে সমস্ত তথ্য বাজারে ভেসে বেড়াচ্ছে, কিংবা আমাদের প্রেসিডেন্ট যে তথ্য দিচ্ছে তার অনেকটাই কিন্তু অবৈজ্ঞানিক এবং অনেকটাই সঠিক নয়। তো কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট কথা, উনি নিজে যে ট্রিটমেন্ট পেয়েছেন বা যে সমস্ত ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবল তার কথা বলি, যেটা সব জায়গায় অ্যাভেলেবল না। উনি একদম রোগের শুরুতে যে ট্রিটমেন্টটা পেয়েছে সেটাকে আমরা বলি মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা হলো এক ধরনের অ্যান্টিবডি, বা আমাদের শরীরের ভিতরে যখন ভাইরাস ঢুকে যায়, আমাদের শরীরের সবচেয়ে প্রথম কাতারের সৈনিক যেটা, সেটি হলো আমাদের অ্যান্টিবডি, আমাদের শরীরের এক ধরনের প্রোটিন। এই প্রোটিনটাকে আমরা বাইরে তৈরি করেছি, যেটার নাম হলো মনোক্লোনাল অ্যান্টিবডি। এটা ল্যাবরেটরিতে তৈরি হয়েছে, এবং অক্ষর সাথে সাথে যদি এই মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া যায়, তখন সেটা ভাইরাসকে নিষ্ক্রিয় করে দেয়। আচ্ছা, এই ওষুধটা কিন্তু উনি পেয়েছেন, এই ওষুধটা কিন্তু এখনো বাংলাদেশে অ্যাভেলেবল না, এবং পৃথিবীর বলতে পারেন কোথাও অ্যাভেলেবল না। তো এটা উনি প্রথমে পেয়েছেন। তারপরে উনি যেটা পেয়েছেন, যেটা বাংলাদেশে অ্যাভেলেবল, সেটার নাম হলো রেমডেসিভির। সেই ওষুধটা উনি আক্রান্ত হবার দ্বিতীয় দিনই পেয়ে গেছেন, যেটা ভেরি আনইউজুয়াল সবাইকে পাবার জন্য। তাছাড়া হচ্ছে তিনি, যেটা আমরা সবাই ব্যবহার করছি, বিশেষ করে বাংলাদেশ এটি ব্যবহারে অগ্রদূত, সেটি হলো স্টেরয়েড ডেক্সামেথাসন, সেটাও তিনি পেয়েছেন। আর পাশাপাশি যেমন ভিটামিন ডি কিংবা জিঙ্ক, এবং তার সাথে সব মিলিয়ে আসলে আপনারা হাসপাতালে তাকে স্বাস্থ্য বিজ্ঞানের যত রকমের চিকিৎসা দেওয়া সম্ভব সব বিজ্ঞান নির্ভর চিকিৎসা দিয়ে তাকে এখন সারিয়ে তুলেছেন, এবং এখন উনি নির্বাচনের কাজে ব্যস্ত, যেটি বলছিলেন বিএম আতিকুজ্জামান। আপনি শুরু থেকে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের চিকিৎসকদের সাথে বিভিন্নভাবে যুক্ত আছেন, সাধারণ মানুষের এখনো আপনি মানুষের সাধারণ চিকিৎসার ব্যাপারে আপনারা কথা বলছেন। দর্শক মণ্ডলী, একটি কথা বলে রাখি যে স্বাস্থ্য বিজ্ঞানের আসলে দুটি ধারা রয়েছে।
রয়েছে, একটি শিক্ষা এবং আরেকটি সেবা। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনাতেও কিন্তু দুটো বিষয় রয়েছে, দুটো মন্ত্রণালয়ের দুটি ভাগ আছে, সেবা বিভাগ এবং শিক্ষা বিভাগ। ডক্টর বি এম আতিকুজ্জামান, আপনারা সম্প্রতি একটি বিষয় নিয়ে উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশের চিকিৎসক এবং আপনারা সারা বিশ্বে যারা আছেন সবাই বাংলাদেশি চিকিৎসকদেরকে নিয়ে কিছু বিজ্ঞান ভিত্তিক কিছু ওয়েবিনার এবং বৈজ্ঞানিক কর্মশালা আপনারা করবেন, যেটাকে আপনারা বলছেন একটি অ্যালায়েন্স। এটা এই সম্পর্কে আমরা যদি ছোট্ট করে একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনি যদি কিছু তথ্য আমাদেরকে দেন। অনেক ধন্যবাদ। আমরা মহামারীর শুরু থেকেই বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকরা যারা সারা বিশ্বে ছড়িয়ে আছি, আমরা কিন্তু অনেক অনুষ্ঠান করেছি বাংলাদেশের ফিজিশিয়ান লিডারদের সাথে, ডাক্তারদের সাথে, বাংলাদেশ সরকারের সাথে, এবং সেটিরই একটি ধারা আমরা অব্যাহত রেখেছি। প্রায় 170 জনের মতন বিশেষজ্ঞ চিকিৎসক সারা বিশ্বের থেকে, বিশেষ করে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরের এবং সুইডেনের 170 জনের মতো ডাক্তার আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এটার নাম হলো প্ল্যানেটারি হেলথ অ্যালায়েন্স। আমাদের বাংলাদেশে একটা সংগঠন এমিনেন্স সাহায্য করছে। আমরা এই মুহূর্তে প্রায় 6000 ডাক্তারকে প্রতি শনিবার এবং রোববার 6টি সেশন করে 17টি বিষয়ের উপরে তাদেরকে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাস্ত্রে ক্লাস নিচ্ছি সরাসরি। যেমন আজকে শনিবার আমাদের 4 জন প্রফেসর 4টি বিষয়ে লেকচার দেবে এবং সেটা টেলিমেডিসিনের মাধ্যমে, জুমের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি সেশনে 30 থেকে 50 জন এবং কোনো ক্ষেত্রে বেশি চিকিৎসক বিভিন্ন ব্যাপারে তারা জানবেন। এবং আমরা এটি করে আসছি গত 3 মাস ধরে। সোফার দিস ইজ এ বিগ সাকসেস এবং আমরা বাংলাদেশের প্রচুর সাড়া পাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা এই বিষয়ে আরো তথ্য নেব। বিএম আতিকুজ্জামান, আপনাদের এই যে ইনিশিয়েটিভ, যে উদ্যোগটি আপনারা নিয়েছেন সত্যি প্রশংসনীয় এবং আপনাদের সাফল্য কামনা করছি আপনার সাথে। আপনি আমাদের আলোচনাতেই আছেন। আমরা এ পর্যায়ে ডাক্তার শাহাদাত হোসেন আপনার কাছে আসতে চাই। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, আমরা যেমনটি বলছিলাম যে জীবন বাঁচানোর জন্য চিকিৎসকরা কাজ করছেন এবং আপনি নিজেও আক্রান্ত হয়েছিলেন এই কোভিড-19-এ, এখন সুস্থ হয়ে আবার মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন অবিরাম। ডাক্তার শাহাদাত হোসেন, আমরা দেখছি কোভিড-19-এ আক্রান্ত রোগীরা এই তার যেই কোভিড-19-এর আক্রান্ত সময়টিতে, যে সময়টিতে আসলে আক্রান্ত থাকেন, তার পরবর্তীতে আমরা যে দেখছি যে 14 দিনের পরে আমরা জানি যে 14 দিনের মধ্যে হয়তো সেরে যাবেন, কিন্তু 14 দিনের পরেও কিন্তু এর রেশ থেকে যাচ্ছে। আমরা দেখছি যে তা বিভিন্নভাবে তার শারীরিক দুর্বলতা, তার শ্বাসকষ্টতন্ত্রের সমস্যা, এ ধরনের অনেকগুলো সমস্যা থেকে যাচ্ছে। আপনি এই বিষয়ে কিন্তু বিশেষজ্ঞ, আমরা একটু জানতে চাই যে আসলে কেনই বা এরকম হচ্ছে এবং তাদের চিকিৎসা কি প্রয়োজন রয়েছে কিনা। ধন্যবাদ। এই আমাদের আসলে এই কোভিড-19 যখন আমাদের এই বিশ্বে আসে, তখন কিন্তু অনেক কিছুই আমাদের অজানা ছিল, এখনো আমরা অনেক কিছু জানছি। তো এর মধ্যে আমরা দেখেছি যে অনেকগুলো রোগী এখানে অ্যাসিম্পটোমেটিক বা কোনো উপসর্গ দেয় না, এবং কিছু রোগী খুব অল্প উপসর্গ দেয়, কিছু রোগী আবার মাঝারি থেকে তীব্র মাত্রায় তারা সংক্রমণের শিকার হয়। এবং এই রোগীগুলো যখন আমরা আমাদের অনেকের হসপিটালাইজেশনের প্রয়োজন হয় খুব অল্প সংখ্যক একটা রোগীর, কিছু রোগীর আবার আমরা জানি যে আরও বেশি অক্সিজেন, অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, কারো ইভেন ভেন্টিলেশন আমাদের যেতে হয় আইসিইউ পর্যন্ত। যার ফলে এই রোগীগুলার কিন্তু বিভিন্ন পর্যায়ে কোভিড আমাদের মুক্ত হওয়ার পরও, বিশেষ করে ভাইরাসটা থেকে মুক্ত হওয়ার পরও তার অনেকগুলা কমপ্লিকেশনস থেকে যেতে পারে। বিশেষ করে ইভেন যারা উপসর্গহীন এবং মৃদু রোগীদের ক্ষেত্রে খুব কমন দুটো সমস্যা, সেটা হলো যে তার দুর্বলতাটা থেকে যায়, ফেটিক আমরা বলি, সেটা কিন্তু একটা বড় পোর্শন আমাদের থেকে যাচ্ছে। এবং এই আসলে এই যে আমরা দেখছি যে দুর্বলতার জায়গাগুলোতে এবং তাদের যে শ্বাসতন্ত্রের সমস্যা, এবং আমরা প্রথমে জানতাম যে এটি হয়তো ফুসফুসকে আক্রমণ করে, কিন্তু সারা দেহেই কিন্তু আসলে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে এবং বিভিন্ন অঙ্গকে, শরীরের বিভিন্ন অঙ্গকে তারা বিভিন্নভাবে আক্রান্ত করে আসলে অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কিভাবে এই বিষয়গুলো সারিয়ে তুলবার জন্য তাদের কি করণীয় রয়েছে। যেটা আমি বলছিলাম যে এই আমাদের যে বড় একটা পোর্শন আমাদের দুর্বলতার থেকে যাচ্ছে, কারো কিন্তু গায়ে ব্যথা এবং বিভিন্ন জায়গায় ব্যথা তাদের থেকে যাচ্ছে, এবং এটার মূল যে আক্রান্তের জায়গাটা হচ্ছে আমাদের ফুসফুস, এবং সেখানে যাদের তীব্র মাত্রায় সংক্রমণ হয় আমাদের কিন্তু ফুসফুস বিভিন্ন মাত্রায় সেখানে আক্রান্ত হয়, এবং এটা কিন্তু সাথে সাথে সেরে যায় না, এবং আমাদের ফুসফুসের আগের
একজন রোগীর যে ক্ষমতাটা থাকে সেখান থেকে কিন্তু তার ক্ষমতাটা কমে যেতে পারে, যার ফলে সেই জায়গাগুলোতে কিন্তু এই ফুসফুসের ক্ষমতা কমে যাওয়ার কারণে কিন্তু তার যে আগের যে কাজ করার ক্ষমতা সেটাও কিন্তু তার কমে যেতে পারে। এবং অনেক সময় কিন্তু এটা শুধু আমাদের ফুসফুস আক্রান্ত করে না, সেই সাথে সাথে আমাদের যে হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, সেখানেও সেটা আমাদের আক্রমণ করতে পারে, আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম সেটাও আক্রমণ করতে পারে, আমাদের লিভার যেটা সেটাও আক্রান্ত করতে পারে। বিশেষ করে হার্টের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের অ্যারিথমিয়া সহ ইভেন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সহ আরও কিছু সিকুয়েলি আমাদের হতে পারে, আমরা পরবর্তীতে দেখেছি, যার ফলে এবং তার অ্যাক্টিভিটিজের যে মাত্রা সেটাও কমে যেতে পারে। তো মেইনলি আমরা যেটা বলি এগুলো চিকিৎসার ক্ষেত্রে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পোস্ট কোভিড ভালো হয়ে যাওয়ার পরও তার একটা অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের থাকতে হবে। বিশেষ করে 6 থেকে 8 সপ্তাহ আমাদের কিছু জিনিস তার যে সক্ষমতার যে অবস্থা সেটা আমাদের অ্যাসেস করতে হবে, তার ভাইটাল সাইনগুলো অ্যাসেস করতে হবে, তার লাংস ফাংশন যেটা সেটা অ্যাসেস করতে হবে, তার যে কার্ডিয়াক ফাংশন সেটা আমাদের অ্যাসেস করতে হবে, এবং তার অ্যাক্টিভিটিসের লেভেল কি পরিমাণ আছে সেটা অ্যাসেস করতে হবে। অ্যাসেস করে অবশ্যই তার যে এক্সারসাইজ এবং অন্যান্য যে মেজারগুলো সেগুলো কিন্তু গ্র্যাজুয়ালি আমাদের নিতে হবে। আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যখন সে অ্যাকুইট অ্যাটাকের মধ্যে থাকে তখন কিন্তু আসলে সে অনেকটাই রেস্টে থাকবে, তার যেমন লাংস হার্টস এগুলা অত বেশি অ্যাডজাস্টেড হয়ে না যায়, কিন্তু তারপরে যখনই সে ভালো হয়ে যাবে, একটু কোভিড মুক্ত থেকে ভালোর দিকে যাবে, তখন কিন্তু গ্র্যাজুয়ালি তার এই অ্যাক্টিভিটিস এবং এক্সারসাইজগুলো আমাদের বাড়াতে হবে। তার লাংসের ক্যাপাসিটি বাড়ানোর জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে, কিছু ইনস্ট্রুমেন্ট আছে, আমরা বলি ইনসেন্টিভ স্পাইরোমেট্রি, সেগুলোর মাধ্যমে তার কিছু এক্সারসাইজ আছে, এবং তার যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কীভাবে সে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আগের লেভেলে নেবে সেই জায়গাগুলো আমাদের অ্যাসেস করতে হবে, এবং এই যাওয়ার পথও প্রতিটা জায়গায় আসলে সে ওইটার জন্য তার উপযোগী কিনা সেই জিনিসগুলো অনুযায়ী কিন্তু একজন বিশেষজ্ঞের পরামর্শে সে যদি জিনিসগুলো করে তার ক্ষেত্রে একটি বিষয় ডাক্তার শাহাদাত হোসেন, সেটি হচ্ছে যে আমরা 14 দিনের পরে অনেক সময় আমরা এখন বলছি যেটি যে আর খুব টেস্টের প্রয়োজন নেই, সুতরাং মানুষ তো জীবন এবং জীবিকার প্রয়োজনে আসলে মানুষকে কর্মক্ষেত্রে যেতে হবে। এখন এই যে দীর্ঘমেয়াদী যে দুর্বলতা থেকে যাচ্ছে এগুলো নিয়ে কি তারা আসলে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন, বা আসলে কি করতে পারবেন তারা? এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটু প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে তাদের অফিসিয়াল যে কাজকর্মগুলো সেগুলো তারা করতে পারবেন কিনা, বা সাধারণ কাজে যুক্ত হতে পারবেন কিনা। অনেকেই আবার মধ্যে ভীতিও থাকে এবং অন্যান্য মানুষের মধ্যেও কিন্তু ভীতি থাকে, এই ব্যাপারে কি বলবেন? একজন সুস্থ ব্যক্তি যদি তার করোনা পজিটিভ হলো কিন্তু উপসর্গ নাই, আরটিপিসিআর পজিটিভ হলো, আমরা বলি যে আসলে 10 দিন পরে সে সব ধরনের কাজকর্ম, তার যদি অন্য কোনো সমস্যা না থেকে থাকে, যদি তার কিছু দুর্বলতা থেকে থাকে তাহলে সে আগের থেকে একটু কম গতিতে সে কাজ করবে, কিন্তু নর্মাল কাজে যেতে পারবে, তার থেকে আসলে ছড়ানোর সম্ভাবনা নাই। তবে অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো আছে, মাস্ক পরা থেকে শারীরিক দূরত্ব, হাত ধোয়া, এগুলো তার মেনে চলতে হবে, কিন্তু সে অবশ্যই কাজে ব্যাক করতে পারবে। যার মাইল্ড ডিজিজ আছে তার যে সিমটম হলো, সিমটম লাস্ট যে একদম সিমটম যদি তার শেষ হয়ে যায়, তারপরে যদি 3 দিন তার ওই সিমটমগুলো না থাকে, জ্বর, কাশি, অন্যান্য যে সিমটমগুলো আছে সেগুলো যদি না থাকে, 3 দিন পরে সে ইভেন কোভিড টেস্ট নেগেটিভ না হলো সে স্বাভাবিক কাজকর্মে, যদি তার ওই পরিমাণ ফেটিক বা অন্য হার্টের সমস্যা বা অন্য কোনো কমপ্লিকেশনস না থাকে, তাহলে অবশ্যই সে কাজে এবং সেই ব্যক্তির থেকে আসলে সংক্রমণের আর সুযোগটি খুবই কম। তবে অবশ্যই তার মাস্ক এবং অন্যান্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। তবে যারা মাঝারি থেকে তীব্র মাত্রায় সংক্রমণ হয়, যাদের অক্সিজেন লাগে বা আইসিইউর প্রয়োজন হয়, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে, পুনর্বাসন প্রক্রিয়া, এবং তারপরেই সে কাজে যোগ দিবে। এবং তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম সিমটম ফ্রি হওয়ার পরও 14 দিন তার অবশ্যই ওয়েট করতে হবে বাসায়, এবং তারপরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে যদি ফিট হয় তারপরেই সে কাজে যোগদান করবে। সুতরাং এটা নির্ভর করে ওই কোভিড রোগ কি পরিমাণ সে আক্রান্ত হয়েছে এবং এটা কি আছে তার উপর। জি, এবং এটি চিকিৎসকরা আসলে নির্ধারণ করে দিতে পারবেন। ধন্যবাদ স্যার। আমি একটু জানতে চাই যে কোভিড-19 সময়ে এই যে রোগে যারা আক্রান্ত আছেন তাদের মধ্যে কিছুটা ভীতি কাজ করে। আমরা সম্প্রতি রোগী দেখতে গিয়ে আমাদের কাছেও এমন মনে হয় যে রোগটি হলেই যেন হাসপাতালে যেতে হবে, বা তাদেরকে আইসিইউর ব্যাপারে দৌড়াদৌড়ি শুরু করে দেন তাদের আত্মীয় স্বজনরা। আসলে এই ভীতিটি আসলে কিভাবে কমিয়ে ফেলা যায়, বা কি আসলে বিজ্ঞান কি বলছে যে তার কি আইসিইউ প্রয়োজন হবেই কিনা? কোভিড-19 আক্রান্ত হলেই কি তাদের আইসিইউ প্রয়োজন হয়?
না, অবশ্যই নয়। বা হাসপাতাল? কোভিড-19 রোগীটা আমি মনে করি না খুব একটা খুব আতঙ্কজনক একটা রোগ। তবে এটা সবচেয়ে সমস্যা হলো যে অত্যন্ত সংক্রমণশীল একটা রোগ, এবং আমরা জানি যে এখানে ৮০ থেকে ৮০% রোগীর কোনো উপসর্গই থাকে না, যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারছি না। যাদের উপসর্গ হয় তার মধ্যে ৮০ থেকে ৯০% লোক নর্মালি ভালো হয়ে যায়। আচ্ছা। তার মধ্যে মাত্র আমাদের এখন যে স্টাডি, প্রথম থেকে চীনের অন্যান্য জায়গায় যে স্টাডিগুলো এসেছিল সেই জায়গা থেকে, ইউরোপ থেকে আমাদের এখানে যে অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি, লেস দেন 5% লোকের হসপিটালের অ্যাডমিশন প্রয়োজন হয় যাদের উপসর্গ দেখা দেয়, এবং তার মধ্যে মাত্র ১ থেকে 2% লোকের আমরা দেখেছি যে হসপিটালাইজ পেশেন্টের মধ্যে এই আমাদের অক্সিজেনের সেবার প্রয়োজন হয়। এন্টায়ার আমাদের যে রোগীগুলো আছে আইসিইউর ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা আমি বলবো, আপনারা জানেন যে অনেক বেড আমরা রেডি করেছিলাম। জি জি। হ্যাঁ, কিন্তু শুরুর দিকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা অক্সিজেনের যে সরবরাহটা তার বিভিন্ন লেভেলে যতটুকু প্রয়োজন হয় সেটা যদি আমরা এনশিওর করতে পারি, এবং যেগুলো অলরেডি আমরা প্রথমে জানতাম না, অনেকগুলো প্রমাণিত চিকিৎসা যেটা স্টেরয়েড এবং অ্যানোক্সিপেরিন যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিভাইরাল, এবং অন্যান্য যে তার কোমরবিডিটিসগুলো নিয়ন্ত্রণ করে একটা ফলো আপের মাধ্যমে যদি আমরা চিকিৎসাটা দিতে পারি, আমাদের কিন্তু এই আইসিইউতে যাওয়ার সম্ভাবনা, যেখানে ১-২% বলেছিল টোটাল এই সিভিয়ার কেসগুলোর মধ্যে, সেখানেও কিন্তু আমার মনে হয় বাংলাদেশে 0.5%-এর বেশি না, বেশি হবে, এবং খুবই কম, এবং হসপিটাল স্টেও কিন্তু কমিয়ে যায়। হ্যাঁ, এবং আমি একটা তথ্য আপনাকে দিতে পারি যে আমাদের শহীদ সৈয়দী মেডিকেল কলেজে, স্যার আপনার তথ্যটি নেব আমি। একজন দর্শক আছেন, সম্মানিত দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন ভাই। আমার নাম এস এম আব্দুল মালেক, ঢাকা থেকে বলছি। জি আপনি, আমার নাম এস এম আব্দুল মালেক, ঢাকা থেকে বলছি। জি বলুন, আপনার সমস্যাটি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। সমস্যা নাই, দেশের মানুষ, জি দেশের সাধারণ মানুষ, ঢাকার বাইরে যারা, জি তারা কিন্তু করোনা বিশ্বাস করে না, এটাকে জ্বর বলে। জি এটাকে জ্বর বলে তারা মনে করে, তারা করছেন, জি। প্যারাসিটামল ট্যাবলেট খেলে জায়গা, এটা তাদের বক্তব্য। এই বিষয়ে যদি একটু বলতেন। জি ধন্যবাদ, আপনার কথাটি আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানটি দেখছেন, ওই অনুষ্ঠানে আমরা আলোচনা করি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনি নিশ্চয়ই শুনতে থাকবেন। স্যার যেটি আমরা বলছিলাম আর কি, আপনি বলছিলেন কিছু তথ্য দেবেন। আমাদের সাধারণ মানুষের পারসেপশনগুলো, মানে আমাদের ধারণাগুলো কিন্তু আসলে কেউ কেউ আছেন খুব সচেতন, আবার কেউ কেউ একেবারে অসচেতন মানুষজনও আছেন, সুতরাং তাদেরকে সচেতন করাটাও আমাদের জরুরি। স্যার আপনি যে তথ্যটি, আপনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ, এবং একই সাথে কোভিড ইউনিটে কিন্তু আপনি সরাসরি কাজ করছেন, এই করোনা রোগীদেরকে নিয়ে কাজ করছেন, আপনার তথ্যটি কি? সেটা হলো আমাদের প্রায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে করোনা ইউনিটে প্রায় ১০০ থেকে ১২০ জন রোগী থাকে, তার মধ্যে প্রায় ৭০ থেকে ৮০ জন একদম কনফার্ম আরটিপিসিআর কনফার্ম রোগী থাকে, এবং আমাদের গত একটা সেশন গেছে ৩ সপ্তাহের মধ্যে ২১ দিনের মধ্যে একজন রোগীও আমাদের মারা যায় নাই। আচ্ছা, কোভিড কনফার্ম। কিছু আমাদের সাসপেক্টেড ওয়ার্ডে যেগুলো দেরিতে আসে এবং আনডায়াগনোসড, হয়তো তাদের হার্ট বা অন্য সমস্যা, সেখানে কিছু মারা গিয়েছে। ২১ দিনও অন্য রোগে মারা গিয়েছে, একজনও কোভিড রোগী আমাদের কনফার্ম ডায়াগনোসিসে মারা যায় না। জি। সুতরাং মৃত্যুর যে হার বাংলাদেশে অত্যন্ত কম, যে পরিমাণ আমাদের রোগী আসছে। আর আমি ওনার কথাতে যাই, আমার একজন দর্শক যে কথাটা বলেছেন সেটা, যে আসলে সব জ্বর হলেই কিন্তু সেটা করোনা না। আমরাও দেখেছি আমাদের যে টেস্টগুলো করি, এখানে অনেকেই জ্বর সর্দি কাশি নিয়ে আসে, তার মধ্যে এখন আমাদের যে স্ট্যাটিস্টিক্স, সেখানে প্রায় ১০ থেকে ১২ ভাগ এই জ্বর সর্দি কাশির রোগী করোনা হিসাবে শনাক্ত হচ্ছে। সেই তো জ্বর সর্দি কাশি সব, কিন্তু এটা ঠিক যে আমাদের কারা করোনা, এটা আমাদের একটু আইডেন্টিফাই করা দরকার, এবং নাই এটা বলা যাবে না, যার ফলে আমাদের তার কিছু মেজার সেগুলো আমরা নিতে পারি। এবং কিছু কিছু রোগী যেহেতু খুব কম পার্সেন্টেজ হলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সেগুলো প্রপার ম্যানেজমেন্ট নিলে আমরা এই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় জিরোর কাছাকাছি নিয়ে যেতে পারি। সেহেতু অবশ্যই আমাদের সচেতন হতে হবে। শুরুর দিক থেকে আসলে সচেতনতাটা খুব বেশি জরুরি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সাদাত হোসেন। দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সুদূর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার BM আতিকুজ্জামান। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আতিকুজ্জামান স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, অনেক ধন্যবাদ।
জি, আপনি শুনছিলেন অধ্যাপক সাদাত হোসেন আমাদের বাংলাদেশের কিছু তথ্য নিয়েও কথা বলছিলেন। স্যার, আপনি লিভার এবং পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ। আমরা কিন্তু শুরুর দিকে যেমনটি দেখছিলাম উপসর্গের কিন্তু পরিবর্তন এসেছে এখন। এখন আমরা প্রচুর কোভিড-19 রোগী পাচ্ছি যাদের ডায়রিয়া হচ্ছে, যাদের দীর্ঘমেয়াদী দুর্বলতা, বমি, এই সমস্যাগুলো কিন্তু চলে আসছে। আপনি একজন পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ, সেই হিসেবে আপনি একটু কি বলবেন যে মানে আসলে আমাদের এই করোনা ভাইরাসটি, যে নোভেল করোনা ভাইরাস যেটি বলছি, সেই ভাইরাসটিতে SARS-CoV-2, এটাতে কি চারিত্রিক অনেক পরিবর্তন হয়েছে, তাদের মিউটেশন হয়েছে, তাদের রাসায়নিক যে গঠনগুলো রয়েছে সেই গঠনেও অনেক পরিবর্তন হয়েছে, আমাদের উপসর্গে পরিবর্তন এসছে। আপনার কাছে কি মনে হয় আসলে আমাদের রোগটি কি কোনোভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে বা অন্য কোনো বিষয় রয়েছে কিনা? এবং একই সাথে যুক্ত করে দিচ্ছি, সেটি হলো এই কোভিড-19-এ লিভার এবং পরিপাকতন্ত্রে কি কি সমস্যা হয়? অনেক ধন্যবাদ। আসলে কোভিডে আপনি যে কথা বলেছেন যে তাদের গাঠনিক পরিবর্তন হচ্ছে বা মিউটেশন হচ্ছে, আর মিউটেশনের কারণে দেখা যাচ্ছে রোগের যে লক্ষণ তার মধ্যে খানিকটা পরিবর্তন আসছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বললেন যে এখন তো বিপুল পরিমাণ মানুষ কোভিডে আক্রান্ত হয়ে গেছেন। আপনি যে এইমাত্র একজন দর্শক যেটা বললেন যে তারা ঠিক এটাকে কোভিড বলছেন না, অনেকে বলছেন যে এটা একটা জ্বর। তো সে জ্বরই হোক আর কোভিডই হোক, হওয়ার পরে কিন্তু একটা খুব বড় অংশের একটা রোগী, প্রায় শতকরা 20% রোগীর কিন্তু দেখা যাচ্ছে যে ডায়রিয়া হচ্ছে, এবং আপনি যেটা বলছেন যে বমি বমি ভাব হচ্ছে, পেটের উপর দিকে ব্যথা হচ্ছে, এটা হলো খুব সাধারণ লক্ষণ। এটার কারণ হলো যে যখন কোভিড ভাইরাসটা আমাদেরকে আক্রমণ করে, এটা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রকেও আক্রমণ করে, এবং পরিপাকতন্ত্রের যে নর্মাল যে ব্যাকটেরিয়া সেগুলোকে মেরে ফেলে, এবং মেরে ফেলার কারণে আমাদের যে পরিপাকতন্ত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা যেভাবে মুভ করা দরকার সেটা বেড়ে যায়, আর সে কারণে ডায়রিয়া হয়। ভাইরাল শেডিং হয়। খারাপ ডায়রিয়া হতে পারে, এবং এই ডায়রিয়া কমানোর জন্য আমরা সাধারণত যেটা বলি যে আপনারা দুধ এবং দুধ জাতীয় খাবার কম খাবেন। আপনারা শাকসবজি এবং ফলমূল এগুলো খুব ভালো মতন রেঁধে খাবেন, এবং সেটা যেন খুব ডিপ ফ্রাইড বা ভাজা না হয়, সেখানে যেন মশলা কম থাকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এর বাইরে যেটা দরকার, সেটা যদি ডায়রিয়া খুব বেড়ে যায়, খাবার স্যালাইন খেতে হবে তার সাথে। স্যার, আমরা এই উপসর্গ ভিত্তিক যে চিকিৎসাগুলো, ডক্টর বি এম আতিকুজ্জামান, যে আপনার কাছে আসবো, একজন দর্শক আছেন আমাদের সাথে, সম্মানিত দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আবার আপনার কাছে আসবো। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক কে আছেন বলেন, আপনার সমস্যাটি বলুন। আমার নাম আকবর হোসেন ভুইয়া, আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি ভাই, আপনার সমস্যাটি বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি বলুন। জি জি জি, আমার সমস্যাটা হলো আমার এমনি একটু অ্যাজমা আছে, আগে থেকে অ্যাজমা আছে। জি, একটু হালকা সর্দি জ্বর এগুলো হালকা থাকেই, ওটা হচ্ছে না। আচ্ছা, কিন্তু এখন জি, কন্টিনিউ থাকে, বাট এখন এই যে আলোচনা করা হচ্ছে এগুলোর মধ্যে কোনো এরকম কোনো সমস্যা হইতে পারে কিনা। আপনার বয়স কত? বয়স 50+। 50+। জি, ধন্যবাদ। আমরা আপনার সমস্যাটি বুঝতে পেরেছি। আমরা আপনার এই বিষয়টি নিয়েই কথা বলবো। আমাদের সাথে অধ্যাপক ডাক্তার সাদাত হোসেন আছেন, আমরা তার কাছে যাব আপনার এই প্রশ্নটি নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে থাকুন। ডাক্তার বি এম আতিকুজ্জামান, আপনি স্যার যেটি বলছিলেন সেই বিষয়টি নিয়ে যদি আবার আসি আমরা। হ্যাঁ, তো যাদের খুব ডায়রিয়া হয় তাদের এই যে খাবারের যে কথাগুলো বললাম তার পাশাপাশি লোপারামাইড বলে একটা ওষুধ আছে, সেটি আমরা দেই, যেটা ডায়রিয়া কমিয়ে দেয়। আবার তার সাথে দেখা যায় যে ডায়রিয়া অনেক সময় কমে যায় না, তখন একটা ওষুধের নাম হলো কোলেস্টেরামিন, যেটা বাংলাদেশেও পাওয়া যায়, সেটা আমরা ব্যবহার করি। এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস যেটা বললাম, যে আপনি যেটা বললেন যে নাউসিয়া বা বমি বমি ভাব, এটা অনেক রোগীর থাকে, পেটে ব্যথা থাকে, আমরা তাদেরকে একটা ওষুধ দেওয়ার কথা বলি, সেটার নাম হলো, আমেরিকাতে যেটা বলি সেটার নাম হলো পেপসিড বা ফ্যামোটিডিন, বাংলাদেশেও এটা পাওয়া যায়। আরো একটা জিনিস আমরা বলি যে খাবার দাবারের ব্যাপারে আমরা সবসময় বলি যে খুব ঝাল জাতীয় বা তেল জাতীয় বা চর্বি জাতীয় খাবার থেকে একটু দূরে থাকা, এবং তার সাথে যে সমস্ত খাবার খুব ঝাল মশলা থাকে বা যে সমস্ত খাবারে রেড মিট বা লাল মাংস থাকে, সেই সমস্ত খাবার থেকে একটু দূরে থাকা। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আপনারা মনে রাখবেন, যে এই সিমটম থেকে দূরে থাকার জন্য আপনাদেরকে করতে হবে। জি,
কিন্তু আমরা তো কোভিড-19 প্রোটিনের চাহিদাটাও পূরণ করবার জন্য বলছি যে সেটিও প্রয়োজন আছে, কিন্তু যদি ডায়রিয়া থাকে সেক্ষেত্রে কি এগুলো অ্যাভয়েড করবেন স্যার? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছেন। যাদের ডায়রিয়া থাকে সেক্ষেত্রে আমরা বলি যে যদি ডায়রিয়া থাকে আপনাদেরকে প্রোটিন নিতে হবে, কিন্তু যে সমস্ত প্রোটিন আমরা অ্যাডভাইস করি সেগুলোকে আমরা বলি যে প্ল্যান্ট থেকে যে সমস্ত প্রোটিন আপনারা পেতে পারেন, যেমন ধরেন ডাল। কিন্তু দেখা যায় যে ডাল খেলেও কিন্তু ডায়রিয়া বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো প্রোটিন হলো মুরগির মাংস, আচ্ছা, বা মুরগির স্যুপ, সেগুলো আপনারা খেতে পারেন। প্রোটিন, এটা খুব ভালো কথা বলেছেন যে কোভিড এর পরে আমাদের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয় এবং প্রোটিন জাতীয় খাবার খাওয়া যায়। সবচেয়ে ভালো প্রোটিন হলো ডিম, ডিমের সাদা অংশ যেটাকে আমরা বলি অ্যালবিউমিন। তো আপনারা ডিম খেতে পারেন, ডিমের সাদা অংশ বিশেষ করে খেতে পারেন, যেটা আপনাদেরকে প্রোটিনের ইনাফ সাপ্লাই দিতে পারে। জি জি। তো এরপরে যে কথাটা বলছিলাম যে অনেক রোগীর কিন্তু কোভিড হয়ে যাওয়ার পরেও লিভারের যে ফাংশন বা আমাদের যকৃতের যে ফাংশন সেটা দেখা যায় যে পারসিস্টেন্টলি হাই থাকে। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে রাখি যে অনেক কারণেই সেটা হাই হতে পারে, তবে কোভিড হওয়ার পরে দুটো কারণে হাই হয়। একটা হলো কোভিডের জন্য, আর একটা হলো কোভিডের জন্য আমরা যে সমস্ত ওষুধ ব্যবহার করি সেগুলোর জন্য কিন্তু হাই হতে পারে। এবং সেই ক্ষেত্রে ডাক্তারের সাথে আপনাদের কথা বলা দরকার যে এটা কেন হচ্ছে। সাধারণত লিভার ফাংশন যে হাই হয় এটা ওভার দ্য টাইম আস্তে আস্তে করে কমে যায়। এবং আমার যেটা ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস থাকবে যে কোভিড হওয়ার কিছুদিন পরে লিভারের টেস্টটা করানো দরকার যে আপনার ফাংশন, লিভার ফাংশনটা আস্তে আস্তে কমে কমে নর্মাল হয়ে যাচ্ছে কিনা। যদি পারসিস্টেন্টলি হাই থাকে তাহলে কিন্তু আপনাদের যে কোনো ডাক্তার কিংবা লিভারের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। পরামর্শ করবেন। জি স্যার, আমি এর সাথে যদি একটু ছোট্ট করে জানতে চাই যে ফ্যাটি লিভার নামে আসলে একটি বিষয় আমাদের সাধারণ মানুষ কিন্তু আজকাল জানে যে লিভারে চর্বি জমা, এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে মানুষজনের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। আসলে এটি কি ধরনের রোগ বা এই সময়টিতে আসলে এই রোগের চিকিৎসা কি প্রয়োজন রয়েছে কিনা বিশেষভাবে, আপনি যেহেতু লিভার বিশেষজ্ঞ আপনি যদি একটু এই বিষয়টি বলেন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কথা বলেছেন, ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমা। বাংলাদেশে একটা বড় সমস্যা, সারা বিশ্বেই একটা বড় সমস্যা। আমেরিকাতে শতকরা 40 থেকে 60% মানুষের ফ্যাটি লিভার আছে। যে কারণে ফ্যাটি লিভার বা যকৃতে চর্বি জমে তার কারণটা হলো জেনেটিক। তার মানে শরীরের যে গঠন, কোন লিভার অটোমেটিক্যালি আপনার শরীর থেকে বা রক্ত থেকে চর্বিটা নিয়ে লিভারের ভিতরে ঢুকিয়ে ফেলে। আবার অনেক সময় চর্বি জাতীয় খাদ্য যদি আপনি বেশি খান কিংবা আপনার রক্তে যদি চর্বির পরিমাণ বেশি থাকে, যেটাকে আমরা বলি ব্লাড কোলেস্টেরল, সে তারও যদি বেশি থাকে সেই এক্সট্রা কোলেস্টেরল গুলো কিন্তু লিভারের মধ্যে যেতে পারে। এটার অসুবিধা কি, একটা অংশ রোগী যাদের এরকম যকৃতে চর্বি থাকে বা লিভারে চর্বি থাকে তারা কিন্তু লং টার্মে দেখা যায় যে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হতে পারেন। আর সেজন্য এটা খুব ইম্পর্টেন্ট। যে কারণে ফ্যাটি লিভার হয় বা লিভারে চর্বি হয় তার একটা অন্যতম কারণ হলো মেটাবলিক ডিসঅর্ডার। আর এই মেটাবলিক ডিসঅর্ডার কিন্তু বাংলাদেশে খুব কমন। মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো ট্রাঙ্কাল ওবেসিটি, আমাদের পেটে যদি চর্বি জমে যায়। অনেকে দেখা যায় যে সারা শরীর খুব পাতলা কিন্তু পেটে চর্বি আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যাদের ডায়াবেটিস থাকে বা যাদের ডায়াবেটিস হবার প্রবণতা আছে তাদেরই কিন্তু দেখা যায় যে তাদের লিভারটা এভাবে ফ্যাট গুলোকে তার লিভারের মধ্যে বা যকৃতের মধ্যে নিয়ে নেয়। আর সেজন্য যেটা দরকার, প্রথমত যেটা দরকার সেটা হলো খাদ্যে এক্সট্রা যে ফ্যাট বা চর্বি সেটা পরিহার করা। আচ্ছা, আরেকটা বেশি জিনিস যেটা দরকার সেটা হলো ব্যায়াম করা বা যে সমস্ত এক্সারসাইজ করা বা শারীরিক কসরত করা, বিশেষ করে প্রতিদিন 45 মিনিট করে হাঁটা। আপনার নেইবারহুডে আপনি যেখানে আছেন সেখানে হাঁটা কিংবা সিঁড়ি বেয়ে উপর দিকে ওঠা বা নিচে নামা, সেগুলো করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনার যদি হাই কোলেস্টেরল থাকে বা রক্তে যদি চর্বির পরিমাণ বেশি থাকে সেটা নিয়েও আপনার ডাক্তারের সাথে কথা বলা, সেটা কমিয়ে আনা যায় কিনা। আবার অনেক রোগী থাকে যে তারা এমন কিছু ওষুধ খাচ্ছেন যেগুলো অটোমেটিক্যালি করে কি লিভারকে আবার আরেকটু ক্ষতি করে দেয়। সেই সমস্ত ওষুধ থেকে দূরে থাকা, বিশেষ করে ব্যথার ওষুধ যেগুলো আছে, আইবুপ্রোফেন বা ন্যাপ্রক্সিন, এগুলো খাবার থেকে বিরত থাকা। স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিচ্ছিলেন যে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে আসলে ফার্মেসি থেকে যত্র ওষুধ নিয়ে তারা নিজের ইচ্ছে মতো করে খান অথবা ফার্মেসি থেকে তাদের পরামর্শ মতো ওষুধ খান, যেটি পরবর্তীতে তাদের দীর্ঘমেয়াদী সমস্যা থাকে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আমরা একজন দর্শকের প্রশ্ন নিব, তার আগেও একজন দর্শকের প্রশ্ন আছে স্যার, সেটিও আমরা আপনার কাছে যাব। আমরা একজন সম্মানিত দর্শক আমাদের সাথে কে আছেন
সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে দর্শক, আপনি নিশ্চয়ই চেষ্টা করবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি। অধ্যাপক সাদাত হোসেন, আপনি একজন দর্শকের প্রশ্ন ছিল যে তার অ্যাজমার সমস্যা আছে, হাঁপানি সমস্যা আছে, এবং উনি কিছুটা জানতে চাচ্ছেন, এবং 50 বছরের উপরে একজন মানুষ, উনি কিছুটা আতঙ্কগ্রস্ত যেটুকু আমার মনে হলো। তো ওনার জন্য আসলে কি পরামর্শ স্যার? উনি যেটা বলতে চাচ্ছিলেন যে ওনার হয়তো অনেক জ্বর এবং সর্দি কাশি এমনি এগুলো বারবার স্বাভাবিক হয় জি। অথবা অনেক দিন ধরে আছে। তো এটা সাধারণত আমরা জানি যে আমাদের নাক কান অথবা সাইনাসে কিছু সমস্যা অথবা অ্যালার্জির কারণে অথবা যেটা আপনি বললেন অ্যাজমা, এই কারণে অথবা বারবার ইনফেকশন হওয়ার কারণেও হতে পারে। তবে এটা উনি যেটা আতঙ্কিত যে এটা কোভিড কিনা, হ্যাঁ, তো এটা যে কোনো ইউজুয়ালি ওনার কোনো একটা ক্রনিক ডিজিজ আছে, এটা অবশ্যই কোভিড নয়। তবে এই জ্বর সর্দি কাশি আবার কোভিড হতে পারে কখনো যদি ওনার সন্দেহ হয়। এই জিনিসটা যে বিশেষ করে ওনার কন্ট্যাক্ট হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো কোভিড কন্ট্যাক্টের সাথে আসে এবং এই জ্বর সর্দির সাথে স্পেশালি নতুন করে শ্বাসকষ্ট হয় অথবা স্বাদ চলে যাওয়া, ঘ্রাণ চলে যাওয়া, এই জাতীয় কিছু ইয়ে থাকে, তাহলে অবশ্যই তখনই ওনার কোভিড টেস্ট করতে হবে। অন্যথায় ওনার যে যদি অ্যাজমা হয়ে থাকে, অ্যাজমা নিয়মিত যে ওষুধগুলো খেয়ে যাচ্ছেন সেগুলো গলা বিভাগের কাউকে দেখিয়ে জিনিসটা চিকিৎসা নিতে স্যার, ছোট্ট করে বলবো, আমরা অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আছি। কোভিডে আক্রান্ত রোগীরা সাধারণত বাসায় অনেক সময় শুয়ে বসে থাকেন। আপনি যেটি মাঝে মধ্যেই বলেন, আমরা দেখেছি যে আসলে এই সময় শ্বাস প্রশ্বাসের কোনো ব্যায়াম করা প্রয়োজন কিনা, বা পরবর্তীতেও এই ব্যায়ামটি করতে থাকবেন কি, কেননা দীর্ঘমেয়াদী যেহেতু শ্বাসের সমস্যা থাকতে পারে, এ ধরনের আমরা অনেক অভিযোগ পাচ্ছি। স্যার, ছোট্ট করে যদি বলেন আমাদের এই সমস্যাটা। অবশ্যই প্রথম যখন তার মৃদু থেকে মাঝারি মাত্রায় রোগী হবে, তার অবশ্যই বেশ কিছু শ্বাসের ব্যায়াম আছে, ব্রিদিং এক্সারসাইজ আমরা বলি। জোরে নাক দিয়ে শ্বাস নেবে, একটু বাধা দিয়ে মুখ দিয়ে ছেড়ে দিবে, এটা বেশ কয়েকবার রিপিটেশন করবে। এবং উপর হয়ে শুয়ে থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন কোভিডের আক্রান্ত অবস্থায় সে অবশ্যই বিশ্রামে থাকবে, অল্প একটু মৃদু অবস্থায় কিছু হাঁটাহাঁটি করতে পারে। কিন্তু কোভিড আক্রান্ত শেষ হয়ে যাওয়ার পরে উনি গ্র্যাজুয়ালি, যেটা বলেছে হাঁটার যে জিনিসটা, এটা গ্র্যাজুয়ালি আমাদের বাড়াতে হবে, অ্যাক্টিভিটিসগুলো আমাদের ক্রমান্বয়ে বাড়াতে হবে, তাহলে আগের ফিট পজিশনে উনি চলে যেতে পারবেন, পজিশনে চলে আসতে পারবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সাদাত হোসেন। ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, খুব সংক্ষেপে আপনি উত্তরটি দেবেন। আপনি যে প্ল্যানেটারি হেলথ অ্যালায়েন্স যেটি কথা বলছেন, আপনারা আসলে কতজন চিকিৎসকদের আপনাদের এই ধরনের ট্রেনিং এর আওতায় নিয়ে আসতে চান, বা বাংলাদেশের বা বাংলাদেশি বংশোদ্ভূত যেসব চিকিৎসক রয়েছেন তাদের এই শিক্ষাটি দিতে চান, বা আপনাদের পরিকল্পনা কি, কতজন চিকিৎসককে আপনারা এর মধ্যে রাখবেন, একটু যদি আমরা আমরা অনেক ধন্যবাদ। আমরা যেটি করছি যে আপাতত ছোট ছোট ক্লাস, বিশেষ করে 30 থেকে 50 জন বা 60 জনের ডাক্তারদেরকে নিয়ে আমরা করছি। আমরা প্রতিদিন 6টা করে ক্লাস করছি, 4 থেকে 6টা করে ক্লাস করছি। এই মুহূর্তে প্রায় 3000 ডাক্তার সোফার প্লাস প্রায় 10,000-এর মতন সেশন, মানে পার সেশন যদি ডাক্তারকে ধরি, প্রায় 10,000-এর মতন পার্টিসিপেন্টস আমাদের এতে পার্টিসিপেট করেছে। আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের বিভিন্ন সোসাইটির সাথে জয়েন্টলি মিলে এই নাম্বারকে আরো উপরের দিকে বাড়ানো। এবং আমাদের কাছে অনেক রিকোয়েস্ট এসেছে, অনেক মেডিকেল কলেজ থেকেও আমাদেরকে বলছে যে তাদের স্পেসিফিক কোনো সাবজেক্টে তাদেরকে লেকচার দেওয়ার জন্য। এবং আমাদের পরিকল্পনা আছে যে তাদের সাথে মিলে বাংলাদেশের চিকিৎসকদের সাথে এক হয়ে কিভাবে আমরা এবং নিশ্চয়ই সব ইয়াং ডাক্তারকে নলেজ ডেভেলপ করা। জি, এবং আপনি নিশ্চয়ই শুনছিলেন আমাদের এখানকার বাংলাদেশ থেকে অধ্যাপক ডাক্তার সাদাত হোসেন রিপন যেটি বলছিলেন, চিকিৎসা ব্যবস্থায় কিন্তু সমন্বয় আমাদের এই বাংলাদেশে এখন সবচেয়ে আধুনিক যে চিকিৎসাটি, আপনারা যেটা ডোনাল্ড জন ট্রাম্পকে আপনারা দিয়েছেন, বাংলাদেশেও কিন্তু প্রায় সেই ধরনের চিকিৎসাই কিন্তু আমরা সাধারণ মানুষকে দিয়ে যাচ্ছে, আমরা পাচ্ছি। নিশ্চয়ই আপনি সেই বিষয়ে একমত, এবং আপনাদের সাথে যদি সমন্বয় হতে পারে তাহলে আরও আমাদের চিকিৎসকরাও সমৃদ্ধ হবে, আপনাদেরও বিভিন্ন তথ্য নিশ্চয়ই আপনারা বাংলাদেশ থেকে পাবেন, এবং সমন্বিত উপায়ে আমাদের এই রোগটি, এই ক্ষুদ্র জীবাণুর বিরুদ্ধে আসলে যে যুদ্ধ চলছে, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এবং সাথে আরও সাধারণ মানুষ যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে আছেন, তাদের সবাইকে মিলিয়ে আসলে আমাদের এই জীবাণুর বিরুদ্ধে যুদ্ধটি চালিয়ে যেতে হবে। ডাক্তার বি.এম. আতিকুজ্জামান, আপনাদের এই উদ্যোগটির প্রতি আমাদের সফলতা কামনা করছি। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই ধরনের একটি উদ্যোগ নিয়েছেন, এবং আপনি আমাদের সাথে অনেক রাতে, গভীর রাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার বি.এম. আতিকুজ্জামান।
অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের ডাক্তারদের সাথে কাজ করব এবং অনেক ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন এবং বাংলাদেশের দর্শকদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিএম আতিকুজ্জামান, অধ্যাপক ডাক্তার সাদাত হোসেন রিপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই মুহূর্তের সেনা প্রধান। আমাদেরকে যাদেরকে বলি আমরা এই সময় চিকিৎসকরা আসলে ফ্রন্টলাইন যোদ্ধা। আমরা আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা মনে রাখবেন, সচেতনতাই হোক প্রতিকারের শুরু। এটিএন বাংলার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।